আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশনের এইচএসসি দ্বিতীয় বর্ষের দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। অনলাইন ক্লাসে আসার পূর্বেই আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে যারা বাসায় আছো সেটা তো ভালো, বাসায় থাকা ভালো। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না, আর যদি বের হও সেক্ষেত্রে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলো সুন্দরভাবে মেনে চলতে হবে। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমরা অবগত আছো যে আমরা ধারাবাহিকভাবে একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, যেখানে আমরা বিপণন বিপণন সম্পর্কে বিপণনের ধারণা পেয়েছিলাম। প্রথম অধ্যায় যেটা ছিল আর কি, বিপণনের ধারণা সম্পর্কিত যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় থেকে আমরা ক্লাস করেছি এবং পরীক্ষা অংশগ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে বিপণন পরিবেশ, এই অধ্যায় সম্পর্কে আজকে জানবো। এবং এই অধ্যায় সম্পর্কে জানার পেছনে কারণ হচ্ছে, ভালোভাবে জানার পেছনে সেটা হচ্ছে যে আমরা এই বিপণন পরিবেশ নামক অধ্যায়টির উপর একটি পরীক্ষা নিব, ক্লাস টেস্ট। তো সেই ক্লাস টেস্টটি সুন্দরভাবে দেওয়ার জন্য এই ক্লাসটি সুন্দরভাবে একটু মনোযোগ সহকারে অনুধাবন করতে হবে। আশা করি সবাই ক্লাস সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিপণন পরিবেশ আমরা অবগত আছি, প্রথম অধ্যায়ে আমরা বিপণন বা বাজারজাতকরণ সম্পর্কে জেনেছিলাম। এখানে একটি বিষয় না বললেই নয় যে বিপণন এবং বাজারজাতকরণ দুটি সমার্থক একটি শব্দ। যেখানে বাজারজাতকরণ বলতে কি বোঝায় আমরা জানি যে বাজারজাতকরণের যিনি জনক আছেন, দ্য ফাদার অফ দ্য মার্কেটিং, ফিলিপ কটলার সাহেবের মতে বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। তো আমরা যেহেতু বিপণন অথবা বাজারজাতকরণের সংজ্ঞা ফিলিপ কটলার সাহেবের সংজ্ঞা সম্পর্কে জানি, সেই ক্ষেত্রে আমরা আজকে তারই ধারাবাহিকতায় জানব যে পরিবেশ বলতে কি বোঝায়। আমরা সবাই সাধারণভাবে যেটা বুঝি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ, কিন্তু ব্যাপক অর্থে মানুষের পারিপার্শ্বিক যেই অবস্থা, আমরা জানি মানুষের পারিপার্শ্বিক যে অবস্থাকে কেন্দ্র করেই হচ্ছে পরিবেশ, যার দ্বারা মানুষের কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। এটাকে আরও সুন্দরভাবে বলতে পারি আমরা, যেমন নদ নদী, পাহাড় পর্বত, বন জঙ্গল, ভূপ্রকৃতি, নদ নদী, বাতাস, আইন কানুন প্রভৃতির সমন্বয়ে আমাদের পরিবেশ। এই সমস্ত উপকরণ উপাদানের সমন্বয়ে আমাদের পরিবেশ গঠিত হয়েছে। তাহলে ফিলিপ কটলার, আমরা জানি যে প্রত্যেকটি অধ্যায়, তোমরা অবগত আছো যে প্রত্যেকটি অধ্যায় পড়ার সময় আমরা যে জিনিসটি বারবারই আমরা রপ্ত করব সেটি হচ্ছে প্রত্যেকটি সংজ্ঞা দেওয়ার বিষয়ে আমরা চেষ্টা করব। এবং শুধু চেষ্টাই নয়, সেখানে আমরা জোর তৎপরতা চালাবো যে আমরা যেন ফিলিপ কটলার সাহেবের সংজ্ঞাগুলোই ব্যবহার করি। যেমন ফিলিপ কটলারের মতে পরিবেশ হচ্ছে শক্তি ও সত্তার সামগ্রিক রূপ। পরিবেশ হচ্ছে শক্তি এবং সত্তার বাহ্যিক রূপ, যা কোনো নির্দিষ্ট প্রতিনিধির সাথে সম্ভাব্যভাবে সম্পর্কযুক্ত। পরিবেশ হচ্ছে, আমি আবারও বলছি, পরিবেশ হচ্ছে শক্তি এবং সত্তার সামগ্রিক রূপ, যা বাহ্যিকভাবে কোনো নির্দিষ্ট প্রতিনিধির সাথে সম্ভাব্যভাবে সম্পর্কযুক্ত। একটু আগেই যেই কথাগুলো বলেছিলাম যে পাহাড় পর্বত, নদ নদী, আকাশ বাতাস, ভূপ্রকৃতি, হ্যাঁ, আবহাওয়া, রাজনীতি, অর্থনীতি সব কিছু মিলিয়েই আমাদের পরিবেশ। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের শক্তি, এবং শক্তির সাথে যখন আমরা মানুষ হিসেবে মিলে যাব তখন সেখানে সত্তা চলে আসবে। তাহলে শক্তি এবং সত্তার সামগ্রিক রূপ, যা বাহ্যিকভাবে কোনো নির্দিষ্ট প্রতিনিধির সাথে সম্ভাব্যভাবে সম্পর্কযুক্ত। পরিবেশ, বাংলাদেশের পরিবেশ একরকম, আমেরিকার পরিবেশ একরকম, এভাবে পরিবেশগত একটা ভিন্নতা কাজ করে। যেখানে অবশ্যই আমাদেরকে একটি বিষয় অবগত থাকতে হবে যে পরিবেশ কোনো বিষয়কে কেন্দ্র করেই যেহেতু পরিবেশ, যখন আমি বিপণন পরিবেশে চলে আসব, সেখানে যদি বিষয় হয় বিপণন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই বিষয়বস্তুকে কেন্দ্র করে যখন আমি আমার পরিবেশ সম্পর্কে জানবো এবং বিপণনের প্রেক্ষিতেই পরিবেশটা হবে। পরিবেশ
যদি বিষয় বিপণন হয়, বিপণনকে কেন্দ্র করেই পরিবেশ হবে। তা সেই ক্ষেত্রে আমাদের প্রথম সংজ্ঞাটি জানার পরে আমরা দ্বিতীয় সংজ্ঞা, যেটা বিপণন পরিবেশ, বিপণন পরিবেশ সম্পর্কে জানব। এখন মূল কথা, মূল বক্তব্য হচ্ছে, যখনই আমরা পরিবেশ সম্পর্কে জেনে গেলাম যে পরিবেশ বলতে আসলে কি বোঝায়, তো সেখানে আমরা এর পরবর্তী ধারাবাহিকতায় যখন বিপণন পরিবেশের সম্পর্কে জানবো, এবং এখানে একটি কথা বলে রাখার জন্যই এতগুলো কথা, সেটা হচ্ছে প্রশ্ন যেহেতু সৃজনশীল প্রশ্ন হয়, সেক্ষেত্রে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ভাবার্থগুলো তোমার উত্তর দেওয়ার যেই মন মানসিকতা এবং তোমার যেই মেন্টালিটি কাজ করবে, সেটা সৃজনশীল হতে হবে। তাহলে এখানে সৃজনশীলভাবে যদি বিপণন পরিবেশের একটা ধারণা নিয়ে নিই, তাহলে মনে হয় যেন সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিতে অনেক সুবিধা হবে। যেমন আমি যদি ধরে নিই যে মিস্টার আজাদ অথবা জনাব আজাদ ওয়ালটন গ্রুপের মার্কেটিং ম্যানেজার। তো ওয়ালটন গ্রুপের মার্কেটিং ম্যানেজার, এখন উনি ওনার কোম্পানিতে যে টেলিভিশন, ওয়ালটন গ্রুপের যে টেলিভিশন আছে, ব্র্যান্ডের যে টেলিভিশন, ফ্রিজ এবং এয়ার কন্ডিশন, মোটরসাইকেল, মোবাইল ফোন প্রভৃতি বিপণন করে থাকে। মানে উনি মার্কেটিংয়ের কাজগুলো করে থাকে এবং সেটার সুপারভিশনে উনি আছে। তাহলে ওয়ালটন যেখানে একটা স্লোগান দিয়ে থাকে যে আমাদের পণ্য দেশীয় পণ্য, এরকম একটা স্লোগান দিয়ে ওয়ালটন তার যেই ব্র্যান্ডটিকে একদম সাফল্যমণ্ডিত করেছে। কিভাবে? আমাদের বাংলাদেশের পরিচয় বিশ্বকেন্দ্রিক, সেটাকে পরিচিত করে তোলার মাধ্যমেই আসলে উনি ওয়ালটন গ্রুপ তাদের যেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা অনেক এগিয়ে আছে অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। যেমন সিঙ্গার ব্র্যান্ডও আছে, তারপরে স্যামসাং, বিভিন্ন অন্য আদার্স যে ব্র্যান্ডগুলো, যেমন এলজি, হ্যাঁ, এই সব কিছুর চেয়ে ওয়ালটনের যে সাফল্য, সেটা একদম ঈর্ষণীয় সাফল্য। এখানে ওয়ালটনের সাফল্যের পেছনের কাহিনী কী, পেছনের গল্পটা কী? দেখো, ওয়ালটন বাংলাদেশের পরিবেশ এবং পারিপার্শ্বিকতাকে কেন্দ্র করে গুরুত্ব প্রদান করেই তার ব্যবসা নিয়ে অগ্রসর হয়েছে। যেমন স্লোগানের মধ্য থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পণ্য দেশীয় পণ্য। হ্যাঁ, এর পরবর্তীতে বাংলাদেশের অধিকাংশ মানুষের একটা মেন্টালিটি আছে যে ফ্রিজ কিনে আসলে মাংস রাখার জন্য, মাংস সব কিছু রাখার জন্য, তরিতরকারি সব কিছু ফ্রিজিং করার জন্যই একদম একটা ফ্রিজই যথেষ্ট। তাহলে এই একটা ফ্রিজ যখন উনি কাস্টমার হিওসি পারচেস করতেছে, তাহলে ওয়ালটন কোম্পানি ফ্রিজ তৈরির ক্ষেত্রে কী করতেছে? বাংলাদেশের আবহাওয়া, এরপরে ক্রেতাদের যে রুচি, চাহিদা এবং তাদের ক্রয় ক্ষমতা, এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই ওয়ালটন তার ফ্রিজটি তৈরি করছে এবং বিপণনের উদ্দেশ্যে বাজারে ছাড়ছে। তাহলে এইখানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে, যখন ওয়ালটন গ্রুপ বাংলাদেশের আবহাওয়া, পারিপার্শ্বিকতা, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের আবহাওয়ায় টেম্পারেচার কতটুকু রাখতে হবে, কতটুকু মাত্রায় থাকবে, এই সমস্ত কিছু কেন্দ্র করেই ওয়ালটন ফ্রিজ তৈরি করে এবং স্লোগান ব্যবহার করে আমাদের পণ্য। সেক্ষেত্রে ওয়ালটনের বিক্রি অনেক বেশি হওয়ার কারণে তারা ঈর্ষণীয় সাফল্যের মধ্যে আছে। এখন বিপণন পরিবেশটা তাহলে কি? এই যে ঘটনাগুলো বললাম, ঘটনার আঙ্গিকে যদি বলা হয় বিপণন পরিবেশ, তাহলে কি বোঝায়? বিপণন পরিবেশ হচ্ছে সামগ্রিক পরিবেশের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো, যেখানে ব্যক্তি, গোষ্ঠী এবং অর্থ, তথ্য, প্রযুক্তি, সংস্কৃতি প্রভৃতি উপাদান বিদ্যমান। তার মানে হচ্ছে, এখানে পারিপার্শ্বিক অবস্থা বলতে বিভিন্ন পক্ষ, শক্তি এবং পারিপার্শ্বিক উপাদানের সমন্বয়কেই বোঝানো হয়েছে। আমি যদি আবারও সংজ্ঞাটি বলি, তাহলে আরও মনে হয় বুঝতে সহজ হবে। সেটি হচ্ছে, আমি আগেই বলে গেছি যে সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা ফিলিপ কটলার সাহেবকে অনুসরণ করব, বিকজ হি ইজ দ্য ফাদার অফ দ্য মার্কেটিং। যেহেতু বাজারজাতকরণের জনক উনি, উনাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমাদেরকে অবশ্যই নট অনলি শ্রদ্ধা, রেসপেক্টের জায়গা তো আছেই, প্লাস উনাকে অনুসরণ করার জন্য আমাকে উনার সংজ্ঞাই অনুসরণ করতে হবে। তাহলে ফিলিপ কটলার সাহেবের মতে, একটি কোম্পানির বিপণন পরিবেশ কতিপয় বাহ্যিক পক্ষ এবং শক্তিসমূহের সমন্বয়ে গঠিত, যা অভীষ্ট ক্রেতাদের সাথে সাফল্যজনক লেনদেন এবং সম্পর্কের উন্নয়ন
এবং রক্ষা করার ক্ষেত্রে কোম্পানির দক্ষতার উপর প্রভাব ফেলে। তার মানে হচ্ছে তুমি ভালো উত্তম কোনো জিনিস, উত্তম কোনো প্রোডাক্ট তৈরি করবে, সেটা কোম্পানির দক্ষতা এবং যোগ্যতার উপর প্রভাব ফেলবে। তুমি যদি নিম্নমানের পণ্য তৈরি করো, সেটাও কোম্পানির দক্ষতা এবং যোগ্যতাকে প্রভাবিত করবে। তুমি যদি একদম কোয়ালিটি এনশিওর করে গুণগত মানসম্পন্ন পণ্য তুমি তৈরি করো, সেই ক্ষেত্রে সেটা কি করবে, সেটাও তোমার কোম্পানির দক্ষতা এবং যোগ্যতাকে প্রভাবিত করবে যে তুমি ভালো কোম্পানি। যেমন ওয়ালটন গ্রুপের যে উদাহরণটা দিয়েছি, সেই ওয়ালটন গ্রুপ একটি প্রতিষ্ঠিত এবং সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে গেছে তাদের কিছু বা বিপণন পরিবেশ কেন্দ্রিক তাদের যেই চিন্তাভাবনা, তাদের যে মনোভাব, এই সমস্ত সব কিছুর কারণে তারা সব দিক থেকেই এগিয়ে আছে। কারণ তারা বিপণন পরিবেশের ফিলিপ কটলার সাহেবের সংজ্ঞাটি সুন্দরভাবে, বুঝতে পারছো তোমরা, পুঙ্খানুপুঙ্খভাবেই অনুসরণ করেছে। আশা করি বুঝতে পেরেছো। বিপণন পরিবেশ এবং পরিবেশের সংজ্ঞা সম্পর্কে আমরা জানতে পেরেছি। পরবর্তী যে বিষয়টি রেখেছি আলোচ্য বিষয় আজকের, বিপণন পরিবেশের প্রকারভেদ। বিপণন পরিবেশের প্রকারভেদ। বিপণন পরিবেশ কয় প্রকারের? বিপণন পরিবেশ আসলে বাজারজাতকরণের প্রেক্ষাপটে কয় ধরনের বিপণন পরিবেশ রয়েছে? বিপণন পরিবেশ মূলত দুই প্রকার। প্রথম যে পরিবেশ, সেটির নাম হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। দ্বিতীয় যে পরিবেশটি, সেটির নাম হচ্ছে সামষ্টিক পরিবেশ। এইখানে একটু ইংরেজি প্রতিশব্দগুলো আমরা জেনে নেব। যেমন পরিবেশ বলতে পরিবেশের যে ইংরেজি প্রতিশব্দ, সেটি হচ্ছে এনভায়রনমেন্ট। তোমরা সবাই জানো যে পরিবেশের যেই প্রতিশব্দ, ইংরেজি প্রতিশব্দ, সেটিকে বলা হয় এনভায়রনমেন্ট। বিপণন পরিবেশ, সেটিকে বলা হয় মার্কেটিং এনভায়রনমেন্ট। বিপণন পরিবেশের প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ মার্কেটিং এনভায়রনমেন্ট। তাহলে প্রশ্ন হচ্ছে ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ, এই দুটোর ইংরেজি প্রতিশব্দ কি? দেখো, ব্যষ্টিক পরিবেশ মানে হচ্ছে মাইক্রো, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট, আর সামষ্টিক পরিবেশ ম্যাক্রো এনভায়রনমেন্ট। আশা করি বোর্ডে যে লিখে দিয়েছি যে এনভায়রনমেন্ট ইংরেজি প্রতিশব্দ, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিবেশ। মার্কেটিং এনভায়রনমেন্ট বাংলা প্রতিশব্দ হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ অথবা বিপণন পরিবেশ। বাজারজাতকরণ পরিবেশ অথবা বিপণন পরিবেশের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ মার্কেটিং এনভায়রনমেন্ট, এবং সর্বশেষ বিপণন পরিবেশের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ মার্কেটিং এনভায়রনমেন্ট। ব্যষ্টিক পরিবেশ মাইক্রো এনভায়রনমেন্ট, সামষ্টিক পরিবেশ ম্যাক্রো এনভায়রনমেন্ট। তাহলে আমরা ইংরেজি প্রতিশব্দগুলো জেনে ফেলেছি। এখন আমরা জানব যে আসলে ব্যষ্টিক পরিবেশ একটি ধারণা নেব যে ব্যষ্টিক পরিবেশ কাকে বলে। ব্যষ্টিক পরিবেশ বলতে কি বোঝায়? ব্যষ্টিক পরিবেশ ওই সকল শক্তির সমন্বয়ে গঠিত যা অথবা যেগুলো কোম্পানির কাছাকাছি অবস্থান করে এবং কোম্পানির ক্রেতা সেবার সামর্থ্যকে প্রভাবিত করে। আমি আবারও বলছি, ফিলিপ কটলার, আমি প্রত্যেকবারই বলে যাচ্ছি যে ব্যষ্টিক পরিবেশ পড়ি, সামষ্টিক পরিবেশ পড়ি অথবা বাজারজাতকরণ পরিবেশ পড়ি, সব কিছুতে আমাকে যেই সংজ্ঞাটা দিতে হবে সেটি হচ্ছে ফিলিপ কটলার। উনি হচ্ছেন ফিলিপ কটলার সাহেবের মতে ব্যষ্টিক পরিবেশ হচ্ছে ওই সকল শক্তির সমন্বয়ে গঠিত যেগুলো কোম্পানির কাছাকাছি অবস্থান করে এবং কোম্পানির ক্রেতা সেবার সামর্থ্যকে প্রভাবিত করে। তাহলে ব্যষ্টিক পরিবেশ আমরা চিনব কীভাবে? ব্যষ্টিক পরিবেশ আমরা বুঝবো কীভাবে? সংজ্ঞা তো পড়েই ফেললাম যে শক্তির সমন্বয়ে গঠিত যেগুলো কোম্পানির কাছাকাছি অবস্থান করে এবং কোম্পানির ক্রেতা সেবার সামর্থ্যকে প্রভাবিত করে। দেখো, এইখানে বোঝার বিষয় হচ্ছে কোম্পানির কাছাকাছি অবস্থান করবে কে? কোম্পানি নিজেই কোম্পানির কাছাকাছি অবস্থান করে। এরপরে কোম্পানির যারা সরবরাহকারী, সাপ্লায়ার্স,
তারাও কোম্পানির কাছাকাছি অবস্থান করে। যারা কোম্পানিকে পণ্য এবং সেবার যে কাঁচামাল সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলা হয়। এরপরে চলে আসবে মধ্যস্থ কারবারি, মার্কেট ইন্টারমিডিয়ারিস অথবা মিডলম্যান যারা আছে, মধ্যস্থ কারবারি, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, হোলসেলার্স, রিটেলার্স, দে উইল বি কল্ড মার্কেট ইন্টারমিডিয়ারিস অথবা মধ্যস্থ ব্যবসায়ী। এরপরে চলে আসে ক্রেতা সাধারণ, তারাও কোম্পানির কাছাকাছি অবস্থান করে, কাস্টমার্স। এবং প্রতিযোগী অবশ্যই কোম্পানির কাছাকাছি অবস্থান করবে, যেটাকে ইংরেজি প্রতিশব্দ বলা হয় কম্পিটিটরস। যেমন ওয়ালটনের কথা আমি বলেছি, ওয়ালটনের পাশাপাশি বলেছি কার কথা, সিঙ্গারের কথা, এলজির কথা, তারপরে সনি ব্র্যান্ডের কথা, এরকম যত মানে ক্যাটাগরি ওয়াইজ। যেমন ওয়ালটন ইলেকট্রনিক্স পণ্য বিপণনের কাজে জড়িত, ঠিক অ্যাজ ইট ইজ এলজি, আবার সিঙ্গার, আবার তুমি চলে আসো যে মাই ওয়ান বা অনেক আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সবগুলোই হবে তার কম্পিটিটর। খুব খুব ইজি জিনিস। একই ধরনের সমজাতীয় পণ্য যারা বাজারজাতকরণ করে, বিপণন করে, এর সাথে অন্য যারা ব্যবসায়ী আছেন যারা একই পণ্যই বাজারজাতকরণ করছেন, তার পাশাপাশি যেই প্রতিষ্ঠিত কোম্পানিগুলো আছে সেই সমস্ত সব কোম্পানি হয়ে যাবে তোমার প্রতিযোগী। এরপরে সর্বশেষ যেটা কাছাকাছি অবস্থান করে সেটা হচ্ছে পাবলিক, জনগোষ্ঠী তোমার কাছাকাছি অবস্থান করে থাকে। এবং এইখানে আরেকটি সুন্দরভাবে বোঝা যায়, সেটি হচ্ছে সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠানের বিপণন পরিবেশে কতিপয় প্রাকৃতিক, অপ্রাকৃতিক অথবা নিয়ন্ত্রণযোগ্য, অনিয়ন্ত্রণযোগ্য, প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী, পরোক্ষ প্রভাব বিস্তারকারী ইত্যাদি নানান ধরনের উপাদান পরিলক্ষিত হয়। তার মধ্যে যেগুলো তোমার নিয়ন্ত্রণযোগ্য, যেগুলোকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, সেগুলোকেই বলা হয় ব্যষ্টিক পরিবেশের উপাদান। যেমন আমি একটু যদি বোর্ডটা মুছে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। আমি বোর্ড মুছে দিচ্ছি তোমাদের বোঝানোর স্বার্থে। বিপণন পরিবেশের একটি প্রকারভেদ, যেটির নাম হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। আমরা ব্যষ্টিক পরিবেশের যখন উপাদানগুলো জেনে ফেলবো তখন আমাদের এটা বুঝতে সহজ হবে যে আসলে আমি কেন বলেছি যে সেটা কোম্পানির কাছাকাছি অবস্থান করে এবং কোম্পানির ক্রেতা সেবার সামর্থ্যকে প্রভাবিত করে। ওই সমস্ত শক্তির সমন্বয়ে গঠিত। শক্তিগুলো কী কী? প্রথম শক্তি কোম্পানি নিজেই, কোম্পানি। এর পরবর্তীতে আসে সরবরাহকারী, এরপরে মধ্যস্থ ব্যবসায়ী বা কারবারি, যেটাই বলো সমস্যা নেই, মধ্যস্থ ব্যবসায়ী। এরপরে চলে আসবে ক্রেতা সাধারণ, প্রতিযোগী এবং সর্বশেষ জনগোষ্ঠী। এখানে দেখো আমি যে একটু আগে বললাম যে কোম্পানি নিজেই কোম্পানির কাছাকাছি অবস্থান করে। সরবরাহকারী বলে দিয়েছি কীভাবে কাছাকাছি অবস্থান করে। প্রত্যেকটি উপাদান প্রথম থেকে শুরু করে কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা সাধারণ, প্রতিযোগী, জনগোষ্ঠী, প্রত্যেকটি উপাদান, এগুলোকে ব্যষ্টিক পরিবেশের উপাদান বলা হয় অথবা শক্তি বলতে পারো। তাহলে ব্যষ্টিক পরিবেশের উপাদান অথবা শক্তি সমূহকে আমরা যখন লক্ষ্য করব তখন আমরা বুঝতে পারবো যে প্রতিটি উপাদানই কিন্তু, প্রতিটি শক্তিই কিন্তু এই সমস্ত শক্তির সমন্বয়ে ব্যষ্টিক পরিবেশ গঠিত হয় এবং এরা সবাই কোম্পানির কাছাকাছি অবস্থান করে এবং কোম্পানির ক্রেতা সেবার সামর্থ্যকে প্রভাবিত করে। আশা করি বুঝতে পেরেছো। এবং আমরা ব্যষ্টিক পরিবেশের উপাদানও জেনে ফেলেছি, পরিবেশের উপাদান জেনে ফেলেছি। এরপরেই আমরা জানবো যে সামষ্টিক পরিবেশ বলতে কী বোঝায় এবং সামষ্টিক পরিবেশের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নিব। সামষ্টিক পরিবেশ আসলে সামষ্টিক পরিবেশ সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আমাকে প্রথমে আমি তো ছক তৈরি করে ফেলি, তাহলে বোঝাতে সুবিধা হবে। সামষ্টিক আমি লিখে ফেললাম, সামষ্টিক পরিবেশের উপাদান। আমি শুধু উপাদানগুলো মুছে দিব কারণ উপাদানগুলো চেঞ্জ হবে, পরিবর্তন হবে। ব্যষ্টিক পরিবেশ বলে রাখা ভালো। ব্যষ্টিক পরিবেশ মানে ছোট পরিবেশ বোঝায়। মাইক্রো মানেই ছোট, ক্ষুদ্র, আর ম্যাক্রো মানেই সামষ্টিক, ব্যাপক, বৃহত্তর। ওকে, তাহলে সামষ্টিক পরিবেশ সম্পর্কে আমরা প্রথমে জানবো। সামষ্টিক পরিবেশ বলতে কি বোঝায়? সামষ্টিক পরিবেশ হচ্ছে বৃহত্তর সামাজিক শক্তিসমূহ যা ব্যষ্টিক পরিবেশকে প্রভাবিত করে। সামষ্টিক পরিবেশ হচ্ছে বৃহত্তর সামাজিক শক্তিসমূহ যা ব্যষ্টিক পরিবেশকে অথবা ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহকে প্রভাবিত করে। সংজ্ঞা দিয়েছেন আগের মতোই ফিলিপ কটলার সাহেব। ফিলিপ কটলারের মতে
সামষ্টিক পরিবেশ হচ্ছে বৃহত্তর সামাজিক শক্তিসমূহ যা ব্যষ্টিক পরিবেশকে প্রভাবিত করে। তাহলে উপাদানসমূহ যখন আমরা জেনে ফেলবো তাহলে বুঝতে আরও সহজ হবে যে আমরা উপাদানসমূহ যখন জানবো তখন আমাদের বোঝার যে অনুধাবনের বিষয় সেটা ক্লিয়ার হবে। যেমন জনসংখ্যা, প্রথম পরিবেশটির নাম হচ্ছে কি জনসংখ্যাগত পরিবেশ। জনসংখ্যাগত পরিবেশ। পরের যে উপাদানটি সেটির নাম হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এরপরে আমরা জানবো প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ চলে আসবে এখানে, প্রাকৃতিক পরিবেশ। এরপরে যে উপাদানটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। এর পরের যে উপাদানটি সেটি হচ্ছে রাজনৈতিক পরিবেশ। এরপরে চলে আসবে সাংস্কৃতিক পরিবেশ। তাহলে দেখো আমি বোর্ডে উল্লেখ করেছি সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ। সংজ্ঞা যেটা জেনেছিলাম যে সামষ্টিক পরিবেশ হচ্ছে বৃহত্তর সামাজিক শক্তিসমূহ যা ব্যষ্টিক পরিবেশের উপাদানকে প্রভাবিত করে। তাহলে আমরা উপাদানসমূহের বর্ণনা এবং পরিবেশ সম্পর্কিত যে বর্ণনাগুলো আছে, যে উপাদানগুলো উল্লেখ করেছি সেই উপাদান সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ উপাদানসমূহ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে অধ্যায়টি সমাপ্ত হবে। অধ্যায় সমাপ্তের পরেই তোমাদের একটি ক্লাস টেস্ট আমি নিব। সেক্ষেত্রে তোমাকে আজকের যে ক্লাসটি সেটি মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে যে এইখানে আমি যে উপাদানগুলো উল্লেখ করেছি, জনসংখ্যাগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক, সাংস্কৃতিক, এই যে পরিবেশগুলো অনিয়ন্ত্রণযোগ্য। একটু আগেই যেই ব্যাখ্যা দিয়েছিলাম যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ভূপ্রকৃতি, আবহাওয়া, প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, কোম্পানি সরকার একত্রে বলেছিলাম সব কিছু প্রত্যক্ষ পরোক্ষভাবে যে পরিবেশকে প্রভাব বিস্তার করে থাকে, বিপণন পরিবেশকে যা প্রভাব বিস্তার করে থাকে, সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে জনসংখ্যাগত পরিবেশ। জনসংখ্যা তুমি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবে না, যে সেখানে পক্ষান্তরে ব্যষ্টিক পরিবেশ হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, সামষ্টিক পরিবেশ হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য। প্রত্যেকটি উপাদানের দিকে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটি উপাদানই অনিয়ন্ত্রণযোগ্য। জনসংখ্যাগত পরিবেশ, জনসংখ্যা চাইলেই তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিক যেই ইকোনমিক্যাল যে আপস অ্যান্ড ডাউনস সেটাকে তুমি চাইলেই কন্ট্রোল করতে পারবে না। অর্থনৈতিকের পরে প্রাকৃতিক পরিবেশ, ওকে, প্রাকৃতিক পরিবেশ যেটা তুমি কন্ট্রোলের বাইরে। যেমন হঠাৎ করে ঝড় হবে, ঝড় কখন হবে, কখন বন্যা হবে, কখন কি হয় বলা যায় না, এবং সেটা তোমার উপর ডিপেন্ড করে না, তুমি নিয়ন্ত্রণও করতে পারবে না, সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল, সেহেতু এটাকে বলা হয়েছে অনিয়ন্ত্রণযোগ্য। প্রযুক্তিগত পরিবেশ অ্যাজ ইট ইজ অনিয়ন্ত্রণযোগ্য। যেমন আগে আমরা 2G 3Gতে ছিলাম নেটওয়ার্কিং সার্ভিসগুলোতে, মোবাইল অপারেটর যারা আমরা যে কোম্পানির মোবাইল সিম আমরা ব্যবহার করে থাকি, সেই সমস্ত মোবাইল অপারেটররা এখন 4G সুবিধা দিয়ে থাকে আমাদেরকে। ইন্টারনেট স্পিড, ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য 4G স্পিড এসেছে। সেই ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় আগে তারা 2G 3Gতে ছিল, এখন 4Gতে এসেছে। পরবর্তীতে যে কোনো কোম্পানি 6G অথবা 7G আনবে না তার কোনো ওয়ারেন্টি তুমি দিতে পারো না, সেটা তুমি নিয়ন্ত্রণের বাইরে। তো সেখানে বলা হয়েছে প্রযুক্তিগত পরিবেশের কথা। রাজনৈতিক পরিবেশ পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট আছে তুমি চাইলেই কন্ট্রোল করতে পারবে না। কখন কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, কখন কোন গভর্নমেন্ট কোন নীতি নির্ধারণ করবে সেগুলো সম্পর্কে তুমি জানবে না, অজ্ঞাত থাকবে, এজন্য বলা হয়েছে অনিয়ন্ত্রণযোগ্য। সর্বশেষ সাংস্কৃতিক পরিবেশ, সেটাও অনিয়ন্ত্রণযোগ্য। কালচারাল যে এনভায়রনমেন্ট সেটাকে আমরা বলি। কালচার পরিবর্তনশীল, সংস্কৃতির যে ধারা অব্যাহত থাকে। যেমন চাইলেই তুমি বাংলাদেশে অ্যালকোহলের ব্যবসা করতে পারবে না, এবং অ্যালকোহলের ব্যবসার কোনো লাইসেন্স তুমি নিতে পারবে না, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশগুলোতে তোমাকে যেটা নিষিদ্ধ করেছে গভর্নমেন্ট, যেটা নিষিদ্ধ, যে গভর্নমেন্টে আসলে ওটাকে নিষিদ্ধ করা হয়েছে, এই ব্যবসা তুমি করতে পারবে না, অবাধে করতে পারবে না। তো এখানে বলা হয়েছে যে এখানে প্রথম থেকে শুরু করে সাংস্কৃতিক পর্যন্ত যেই পরিবেশ সম্পর্কে আমরা জেনেছি সবগুলো পরিবেশ সম্পর্কে বোঝা যায় যে তারা অনিয়ন্ত্রণযোগ্য। তাহলে ব্যষ্টিক পরিবেশ যেখানে আমরা শিখেছি যে নিয়ন্ত্রণযোগ্য, সামষ্টিক পরিবেশ অনিয়ন্ত্রণযোগ্য। সামষ্টিক পরিবেশ ম্যাক্রো এনভায়রনমেন্ট এই কারণেই বলা হয়েছে, সব কিছু নিয়ে বৃহত্তর সামাজিক শক্তিসমূহ, হ্যাঁ, বৃহত্তর সামাজিক শক্তি, এগুলো সবগুলো কিন্তু বৃহত্তর একটি সামাজিক শক্তি হিসেবে বিবেচিত হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমি আলোচনা করেছি পরিবেশ বলতে কি বোঝায়,
বিপণন পরিবেশের সংজ্ঞা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তারপরেই জেনেছি বিপণন পরিবেশের প্রকারভেদ, যেখানে আমরা দুটো পরিবেশ সম্পর্কে জেনেছি, ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের উপাদান সম্পর্কেও আমরা অবগত হয়েছি এবং সামষ্টিক পরিবেশের উপাদান সমূহ সম্পর্কে অবগত হয়েছি। পরিশেষে একটি কথাই বলতে চাই, আগামী ক্লাসে আমি অধ্যায় সমাপ্ত করব। তো অধ্যায় সমাপ্তির পরেই তোমাদের একটি ক্লাস টেস্ট হবে, যেটা আমি আমি নিব। তো সেক্ষেত্রে দুটো ক্লাসই খুব মনোযোগ সহকারে অনুধাবন করতে হবে। তোমাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করি। সবাইকে আবারও পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে ক্লাসে এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাস অনুধাবন করার জন্য। আসসালামু আলাইকুম।